নমস্কার। আজ আমরা স্টুডিওতে পেয়েছি খুদে বাচিক শিল্পী আদিকৃত মণ্ডল এবং তার মা ইপ্সিতা রায় মণ্ডলকে। আমরা সরাসরি চলে যাব আদিকৃতের কাছে। তুমি কোন স্কুলে পড়াশুনো করো? আমি সারদা বিদ্যা মন্দির সিবিএসই স্কুলে পড়ি। খুব সুন্দর। কোন ক্লাস তোমার? ক্লাস 1। তো তুমি কি সকালে ভ্যানে করে স্কুলে আসো না এমনি এমনি বাবা বা মা পৌঁছে দিয়ে যান? এমনি বাবা মা পৌঁছে দিয়ে আসে। বেশ। আর যখন স্কুল ছুটি হয় তখনও বাবা বা মা তোমাকে নিয়ে যান। খুব সুন্দর। এবারে আমরা আদিকৃতের মায়ের কাছে চলে যাব। নমস্কার। আমরা তো জানলাম আপনার নাম ইপ্সিতা রায় মণ্ডল। ইপ্সিতা রায় মণ্ডল। হ্যাঁ, তো আমি শুনেছি আপনি শিক্ষকতা করেন। হ্যাঁ। কোন স্কুলে শিক্ষকতা করেন? আমি একজন প্রাথমিক শিক্ষিকা। আমি আমর এপি স্কুলে আপাতত এখন আছি, ওখানেই আমার শিক্ষকতা করছি। আগে কোন স্কুলে ছিলেন? আগে আমি শিলিগুড়িতে ছিলাম, শিলিগুড়িতে শ্রীগুরু বিদ্যা মন্দির জুনিয়র বেসিক স্কুলে ছিলাম আমি। ওখান থেকে ওই 2020 সালে আমি এখানে ট্রান্সফার হয়ে এসেছি। আপনার বাবার বাড়ি কি শিলিগুড়িতে? হ্যাঁ, আমার বাবার বাড়ি শিলিগুড়িতে। তো ওখান থেকে আপনি ট্রান্সফার হলেন কতদিন পরে? চাকরি পাওয়ার কতদিন পরে? ওখান থেকে আমার চাকরি 2010 সালে, 2010-এর মার্চে। তারপর ওখান থেকে আমার প্রায় 2020-র ডিসেম্বর মাসে আমার এখানে ট্রান্সফার হয়েছে, ছেলে হওয়ার পরে। তার মানে 10 বছর হয়ে গেল। হ্যাঁ। তো আপনি স্কুলে শিক্ষকতা করেন, আমরা শুনেছি আপনার হাজব্যান্ড আশিস কুমার মণ্ডলও শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত। হ্যাঁ হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনার একটাই বাচ্চা তো? হ্যাঁ। এবারে এই বাচ্চাটাকে স্কুলে দেওয়া নেওয়া তো আমরা শুনলাম আদিকৃতের কাছে আপনি বা ওর বাবা গিয়ে পৌঁছে দেন, অথবা ফেরার সময় ছুটির সময়ও নিয়ে আসেন? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সম্ভব হয় তখনই যখন আমাদের ছুটি থাকে। তাছাড়া তো আমরা দুজনেই যেহেতু সার্ভিসে বেরিয়ে যাই, তো ওখানে ওর জন্য একজন বেবিসিটার রাখা আছে। উনি ওকে আপাতত আমাদের অবর্তমানে দেয়া নেয়া, ওকে দেখাশোনা করা সবই ওই করে। বেশ। এবারে আমরা চলে যাব আদিকৃতের কাছে। আদিকৃত, তুমি আবৃত্তি শিখছো কতদিন আগে থেকে? 2024 ডিসেম্বর থেকে। এর মধ্যেই তো তুমি রায়গঞ্জে নাম করে ফেলেছো, খুব সুন্দর আবৃত্তি পাঠ করো। তোমার আবৃত্তি টিচারের নাম কি? শ্রীমতী মৈত্রী দাম। শ্রীমতী মৈত্রী দাম। তো তুমি এই যে আবৃত্তি করো, তুমি কি স্কুলেও কখনো আবৃত্তি করেছো? মানে করো না? এইবারে তুমি কতগুলো আবৃত্তি শিখেছো এই পর্যন্ত? কতগুলো হবে? 10টা না 5টা না বেশি? 20 বেশি। বেশ। তার মা বললেন 20-25টার মতন হবে। তো ভালো। এইবারে তুমি টাইমস 14 বাংলার দর্শকদের উদ্দেশ্যে একটা আবৃত্তি পাঠ করে শোনাতে পারবে? সুচিকিৎসা, সুকান্ত ভট্টাচার্য। বদ্রীনাথের সর্দি হলো কলকাতাতে গিয়ে, আচ্ছা করে জোলাপ নিল নস্যি নাকে দিয়ে। ডাক্তার এসে বলল কেশে, বড়ই কঠিন ব্যামো, এসব কি সুচিকিৎসা? আরে রামো, আমার হাতে পড়লে পরে এক্সরে করে দেখি রোগটা কেমন, কঠিন কিনা আসল কিংবা মেকি। থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকুক, আইস ব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখুক। ইঞ্জেকশন নিতে হবে, অক্সিজেনটা পরে, তারপরেতে দেখবো এরোগ থাকে কেমন করে। পল্লী গ্রামের বদ্রীনাথ অবাক হলো ভারী, সর্দি হলেই এমন তর, ধন্য ডাক্তারি। খুব সুন্দর। আমরা শুনলাম আদিকৃত, খুদে আদিকৃত এত সুন্দর কবিতা পাঠ করলো যা দর্শকদের মন ছুঁয়ে যাবে। আমার যেমন ভালো লেগেছে, আমার মনে হয় আমাদের দর্শকদেরও মন ছুঁয়ে যাবে। এবারে চলে যাব আমরা আদিকৃতের মায়ের কাছে। আপনি
কোন সময় বাচ্চাটাকে দেখভালের সুযোগ পান? মানে এখন তো প্রত্যেকটাই নিউক্লিয়াস ফ্যামিলি, ছোট ছোট পরিবার, এবারে আপনি এবং আপনার হাজবেন্ড দুজনেই শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত, দুজনেই সকাল সকাল বেরিয়ে যান। তো তারপরে মানে আপনাদের আপনার রুটিনটা বিশেষ করে কি? কারণ হচ্ছে একজন মাকে তো হাজবেন্ডকে তৈরি করতে হয়, তারপরে মানে ছেলেকে বা মেয়েকে তৈরি করতে হয়। এইবারে আপনি কখন কিভাবে এই সমস্যাগুলো মেটান? সমস্যা অ্যাকচুয়ালি না, এটা আমার কাজ বলবো। সংসার ধর্ম তো প্রত্যেকে করতেই হবে, সঙ্গে নিজের কাজ করতে হবে, নিজের কর্মজগৎ, সংসার ধর্ম, নিজের সন্তান সবাইকে সামলাতে হবে। তো এক্ষেত্রে তো ছেলেকে তো সব সময় দেওয়া হয়ে ওঠে না। সকালবেলা সব কিছু যা যা কাজকর্ম করে নিজেরা বেরিয়ে যাই নিজেদের কর্মস্থলে, ছেলেও চলে যায়। তারপরে বাড়ি ফেরার পর ওই সন্ধ্যের সময় থেকে আমি ছেলেকে নিয়ে যা যা ওকে, ও পড়াশুনো, ওর রিসাইটেশন, ওর আবৃত্তি চর্চা, ওর ছবি আঁকা, সব কিছুই ওই এক প্রকার নিজের এটা কর্তব্য, নিজের এটা কাজ করতেই হবে, নিজেকেও তার সঙ্গে ভালো রাখতে হবে, এইভাবেই চলছে আর কি। খুব সুন্দর। আমরা আদিকৃতের মায়ের কাছ থেকে তার রোজ নামচা শুনলাম। এবারে আমরা আবার একটু আদিকৃতের কাছে যাই। আদিকৃতের কবিতা পাঠ করতে বা গল্প মানে এই আবৃত্তি করতে ভালো লাগে? বেশ। তুমি কোন সময় আবৃত্তি প্র্যাকটিস করো? মানে এগুলো তো মনে রাখার বিষয়, তো তুমি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ো, অথচ বাংলার এই কবিতাগুলো তোমাকে মুখস্থ করতে হয়। কেমন লাগে তোমার? ভালো লাগে। বেশ। তোমাকে এই ব্যাপারে আবৃত্তি করতে কে বেশি উৎসাহ দেয়, বাবা না মা? মা উৎসাহ দেন। খুব সুন্দর। আর বাবা তো নিজের জগতে থাকেন, কিন্তু তারপরেও বাবা তো পৌঁছে দেন ম্যামের কাছে, যে মৈত্রী ম্যামের নাম বললে তুমি, তার কাছে পৌঁছে দেন, আবার নিয়েও আসেন। আর মা এটাকে তোমার বাড়িতে চর্চা কেমন হচ্ছে সেইটা মা করেন। তো তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে প্রফেসর হতে চাই আর বাচিক শিল্পী হতে চাই। খুব সুন্দর। মানে অধ্যাপনার পাশাপাশি, মানে অধ্যাপক হওয়ার পাশাপাশি কলেজের, সেই সঙ্গে তুমি বাচিক শিল্পীও হতে চাও। এটা তোমার এই তুমি কোন সময়টায় করো? মানে পড়াশুনো তো তোমার থাকেই, টাস্ক, হোম টাস্ক থাকে, বা বাড়িতে টিচারও আসেন, মায়ের কাছেও পড়াশুনো করো। তো সেই কোন সময়টা তুমি আবৃত্তিটা প্র্যাকটিস করো, চর্চাটা কখন করো? রোজ রাতে না সপ্তাহে একদিন বা দুদিন? কোন দিনটা করো? প্রতিদিন। ভেরি গুড, খুব সুন্দর। এবার আমরা চলে যাব ইপসিতা ম্যামের কাছে। তার শিক্ষকতা করার পাশাপাশি আমরা জেনেছি তিনি ভালো গান গাইতে পারেন। তো যদি টাইমস 14 বাংলার দর্শকদের উদ্দেশ্যে একটা গান করে শোনান, কারণ আপনার ছেলে বাচিক শিল্পী আর আপনি গান করেন, তার সঙ্গে শিক্ষকতা করেন, সেই সঙ্গে সংসার ধর্ম পালন করেন, একটা যদি দর্শকদের উদ্দেশ্যে গান শোনান। গানের চর্চা বহুদিন হলো নেই, তবে ঠিক আছে, অবশ্যই চেষ্টা করব শোনানোর নিজের মতো করে। সামনে যেহেতু নজরুল জয়ন্তী, তো একটি নজরুল গীতি আমি চেষ্টা করছি করার। নিশি নিঝুম ঘুম নাহি আসে, হে প্রিয় কোথা তুমি দূর প্রবাসে, নিশি নিঝুম ঘুম নাহি আসে, বিহগী ঘুমায় বিহগ কোলে, ঘুমায়েছে ফুলমালা শ্রান্ত আঁচলে, ঢুলিছে রাতেরও তারা চাঁদের পাশে, নিশি নিঝুম ঘুম নাহি আসে। ভারী চমৎকার, অসাধারণ গেয়েছেন। খালি গলায় এত সুন্দর গান অনেকদিন বাদে শোনা হলো।
আমি নিজেও তবলা বাজাতে পারতাম, এখন চর্চা নেই বলে নেই, কিন্তু আপনি গানটা ধরে রেখেছেন। তাহলে দেখুন, মানে আমরা জেনেছি যে যার দু হাত সমান চলে তাকে সব্যসাচী বলে, আপনার তো অনেকগুলো হাত সমান চলে। তো আপনি কার কাছে কত বছর বয়স থেকে গান শিখেছেন? আমি নজরুল গীতি শিখতাম ছোটোবেলার থেকে, শিলিগুড়িতেই শিখেছি। আমি ক্লাসিক্যালও শিখতাম, আর আমার সাবজেক্ট মিউজিক ছিল উচ্চ মাধ্যমিকে। তারপর ওখান থেকে নজরুল গীতিকে সাবজেক্ট করে নিয়ে আরও অনেক কিছু করার ইচ্ছে ছিল। যাই হোক, পরে ধীরে ধীরে এই প্রফেশনে এসে গেছি, স্কুল টিচার হয়েছি। ধীরে ধীরে কোথাও একটা গ্যাপিং হয়ে গিয়েছিল। যাই হোক, এখন ছেলের দৌলতে ইচ্ছে হচ্ছে যে না, ছেলের সাথে সাথে যদি ছেলে আমাকে দেখে যদি ইন্সপিরেশন অ্যাটলিস্ট পায় যে না মা করছে, যদি মায়ের সাথে সাথে আমিও করি, এক প্রকার ও আমাকে দেখে শিখছে, আমি ওকে দেখে শিখছি, এইটুকুই যা। খুব সুন্দর। মানে আমার মা যখন বেঁচে ছিলেন, মা প্রয়াতা হয়েছেন 22 সালে, মা বলতেন যে তুই যখন, মানে তার কলেজে পড়াটা হয়ে ওঠেনি, কলেজে পড়ার আগেই কী বলে পড়াশুনো করতে করতে স্কুলে চাকরি হয়ে যায়। সেই সময় তো অল্প বয়সে চাকরি হতো, তো তখন বলেছিলেন যে কী বলে ছেলের সঙ্গে সঙ্গে আমিও ভর্তি হয়ে যাব। এখন যেমন ডিস্টেন্স এডুকেশনগুলো হয়েছে, সেই সময় তো আর ছিল না, সেই কারণে আর হয়ে ওঠেনি আর কি। তো আজকে আপনি গান শিখছেন, মানে শিখেছেন মোট কত বছর হলো? গান আমি শিখেছি প্রায় আমি খুব ছোটবেলা থেকে, মানে আমার ছেলে যে বয়স থেকে আবৃত্তিটা শুরু করেছে। এখন তো শুনলাম ওর 6 বছর 7 মাস বয়স। হ্যাঁ, এখন 6 বছর 7 মাস বয়স। আমিও মানে আমার মায়ের কাছে হাতে খড়ি। তারপরে যা করেছে আমার বাবা আমার পেছনে শ্রম না দিলে হয়তো এই গলাটা তৈরি হতো না। এখনও যদিও গলার কিছুই অবশিষ্ট নেই আমার, তবে বাবার দৌলতেই আজকে আমার গলাটার, মানে যদি আজকে পারতাম কন্টিনিউ করতে, পুরো অবদানটা থাকতো আমার বাবা এবং সঙ্গে আমার মায়ের। আপনি কোন বোর্ডে পরীক্ষা দিয়েছেন, মানে বঙ্গীয় সঙ্গীত পরিষদ না এলাহাবাদ না সুরের মায়া, কোন? এলাহাবাদ থেকে। বেশ সুন্দর। তো ওখানে যে গুরু মশাইয়ের কাছ থেকে শিখতেন বা গুরু মায়ের কাছ থেকে শিখতেন সঙ্গীত শিক্ষা আপনার, তার নাম কি? তার নাম বর্ণালী বসু। তিনি এখনো গান শেখান? হ্যাঁ, উনি শেখান। আচ্ছা, তার কাছ থেকে প্রথম থেকেই আপনি শেষ পর্যন্ত যতদিন ছিলেন শিলিগুড়িতে সেই সময় গান শিখেছেন? হ্যাঁ, মোটামুটি তার কাছে, মানে মাঝখানে গ্যাপ পড়ে গিয়েছিল, আমার উনার কাছেই করা। ভালো, মানে যোগ্য গুরুমা হিসেবে আপনাকে খুব ভালো গলা তৈরি করার সুযোগ করে দিয়েছেন, এটা ঈশ্বরের কৃপা। এখনও কি বিভিন্ন অনুষ্ঠানে গান টান করেন না গান ছেড়ে দিয়েছেন? মানে এখন গ্যাপই হয়ে গেছে। ওই যে বললাম, ছেলেকে দেখে আবার নতুন করে মনে হচ্ছে যে একটু করি, যাতে ওই ছেলে আমাকে দেখে আর কি অনুপ্রাণিত হয়। বেশ। আপনার মা কি গান, মানে আপনি বললেন যে আপনার মায়ের কাছ থেকে মানে প্রথম? হ্যাঁ, হাতে খড়ি মায়ের কাছে। মাও গান জানেন? হ্যাঁ, মাও গান। আর বাবা কি গান সঙ্গীত জগতের ছিলেন? বাবা তবলাবাদক ছিলেন। বাবা অ্যাকচুয়ালি শিলিগুড়িতে তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। উনি 2015 সালে রিটায়ার করেছেন। উনি ওনার জগতে সঙ্গীত জগতের মধ্যেই ছিল আর কি বলতে পারি। ঠিক। তার মানে সঙ্গীত চর্চাটা আপনাদের রক্তে। হ্যাঁ। আজকে ছেলেকে কি গান শেখানোর বিষয়টা ভাবছেন? ইচ্ছা আছে যে শুরু করব ধীরে ধীরে। আসলে বয়সটা তো খুবই ছোট, একসাথে যদি সব চাপ নিতে না পারে। একদম তাই। ইংলিশ মিডিয়াম স্কুল মানে অনেকটাই পড়াশোনা করতে হয়, চাপ পড়ে যাচ্ছে ধীরে ধীরে। হ্যাঁ, কারণ আমি দেখেছি যে আমার মেয়েও তো ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করতো, তো এখন সে কলেজে পড়াশোনা করছে। কিন্তু ইংরেজি মাধ্যম স্কুলের প্রেশারটা অনেকটা হাই আমার মনে হয়। ভালো। তো এই যে আপনি সঙ্গীত চর্চাটাকে, মানে বিদ্যা শিক্ষার পাশাপাশি ছেলেটাকে বাচিক শিল্পী হিসেবে তৈরি করছেন, এই বিষয়ে আপনার নিজের উদ্যোগ না আপনার হাজব্যান্ডও রয়েছেন? আমার নিজস্ব উদ্যোগ তো আছেই, সঙ্গে হাজব্যান্ডের সাপোর্ট না থাকলে তো কখনোই তা সম্ভব না, কেননা এক হাতে তালি কখনোই বাজে না। ঠিক। যাই হোক, হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া আজকে ছেলেকে নিয়ে আমি এতটা ভাবনা চিন্তা হয়তো আমি করতে পারতাম না। ওনার অবদান অবশ্যই আছে। ঠিক। আমরা জেনেছি আপনার হাজব্যান্ড আশিস কুমার মণ্ডল, তিনি একটা স্কুলে পড়ান। কোন স্কুলে পড়ান? উনি ভগীরথা হাই স্কুলে আছেন। আচ্ছা।
কোন সাবজেক্টের টিচার? ওনার সাবজেক্ট শিক্ষাবিজ্ঞান। শিক্ষাবিজ্ঞান, ভালো। তো আপনার কি মনে হয় যে শিলিগুড়ি এত বড় শহর, সেই শহরটাকে ছেড়ে আপনি রায়গঞ্জের মতন একটা, রায়গঞ্জ যদিও জেলা সদর, কিন্তু রায়গঞ্জের মতন শহরে এসে আপনাকে মানাতে খানিকটা কষ্ট হয়েছে তো বোধহয়, নাকি? প্রথম মনে হতো, কিন্তু এখন আমি রায়গঞ্জকে যথেষ্ট উন্নত দেখছি। একদম তাই। আমার বিয়ের পর 2013 সালে, তখন তো নিজেরও বয়স কম ছিল, তখন অতটা বুঝিনি, কিন্তু এখন দেখছি যে না, যে রায়গঞ্জ যথেষ্ট সংস্কৃতি চর্চা কেন্দ্র হিসেবে যথেষ্ট সুনামি রয়েছে। মানে আমার তো এখন ভালোই লাগছে। একদম তাই, মানে উত্তরবঙ্গের সংস্কৃতির শহর যদি বলেন, জলপাইগুড়ির পরেই কিন্তু রায়গঞ্জের স্থান। জলপাইগুড়ি অত্যন্ত সংস্কৃতির শহর, একদম। মানে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিশেষ করে প্রচুর, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ইসলামপুর, ডালখোলাতে প্রচুর সঙ্গীত চর্চা হয়। তো এই শহরটাকে এখন মনে প্রাণে ভালোবেসে ফেলেছে। একদম। বরঞ্চ বাড়িতে গিয়ে আপনার সময় কাটে না। বাড়িতে গিয়ে সময় কাটে না, কেন সবই এখানে, একদম সবই হ্যাঁ, মানে যেহেতু থেকে আপনি কি বাগানের কাজ টাজ করেন, ফুল গাছ টাছ লাগান, মানে সময় ঠিক হয়ে ওঠে না আর কি। ঠিক। তো আপনার হাজবেন্ড তো শিক্ষকতার পাশাপাশি কি বলে, পলিমাটি নামের একটা সংস্থার সঙ্গেও জড়িত। হ্যাঁ, হ্যাঁ। সেই ব্যাপারে আপনার কি কখনো ঈর্ষা হয় যে মানুষ? একদম, তার মানে আপনার পুরো সাপোর্ট রয়েছে বলে তিনি পলিমাটি সংস্থার সভাপতি হিসেবে কাজটা চালিয়ে যেতে পারছেন। এবং তিনি রয়েছেন এই জেলার বিখ্যাত চিত্রশিল্পী শিবশঙ্কর উপাধ্যায়ের সঙ্গে। তিনিও ভীষণ কর্মোদ্যোগী মানুষ। তো আজকে আদিকৃতের দৌলতে আপনার সঙ্গে বসে সময় কাটানোর সুযোগ হলো। আমি দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই, ইপ্সিতা রায় মণ্ডল এবং আদিকৃত মণ্ডলের জন্য এগিয়ে যাওয়ার বিষয়ে অনেকটা শুভকামনা রইল টাইমস 14 বাংলার তরফে। আশা করি আমাদের দর্শকরা উৎসাহিত করবেন এই দুই শিল্পীকে আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার। নমস্কার। নমস্কার।